নীল চিরকুট, লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে, নৌশিন পারভিন। গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়েছে মাত্র। আকাশে তেজস্বী সূর্য, রোদের তাপে উত্তপ্ত হয়ে উঠেছে পিচ ঢালা রাস্তা, ফুটপাত। শাহবাগ জাতীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় ফ্যানগুলো দ্রুত গতিতে ঘুরছে। চারপাশে পিনপতন নীরবতা। ভ্যাবসা গরমে ঘেমে নেই চাকরির বই ঘাটছে বিভিন্ন বয়সের পাঠক। গ্রন্থাগারের একদম কোনায় দিকে বিরক্ত ভঙ্গিতে বসে আছে নীরা। সামনে রাখা বইয়ের এক আধ পাতা উল্টে পাল্টে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তুই কি তোর পাগলামোটা বন্ধ করবি না নমু? এভাবে আর কতদিন? সহ্যের একটা সীমা থাকা উচিত। তোর কি বিরক্ত লাগে না? নম্রতাই জবাব দেয় না। সামনে থাকা চিরপরিচিত ফিলোসফির বইটি আবারও উল্টে পাল্টে দেখে। বইয়ের মলাটের নিচের দিকটাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরা এবার চেতে উঠে বলল, আর কতবার দেখবি এই বই? 3 বছর ধরে তো দেখছিস, কিছু পেয়েছিস? নীরার উঁচু স্বরে কয়েক জোড়া বিরক্ত চোখ তাদের ওপর এসে পড়ল। নীরা ঝটপট গলার স্বর নিচু করল, চাপা ফিসিয়ে বলল, নমু, পাগলামো করিস না। আজকালকার যুগে এমনটা শুধুই কল্পনা। কেন এত সিরিয়াস হচ্ছিস বলতো? 3টা বছরে কি থেকে কি হয়ে গিয়েছিস জানিস? একবার তাকিয়ে দেখেছিস নিজেকে? এটা 1919 নয়, একটা 1919। বুঝার চেষ্টা কর একটু। নম্রতাই জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। হাতের বইটা নির্দিষ্ট জায়গায় খুব যত্ন করে রাখলো। ডান হাতের আঙুলগুলো দিয়ে খুব যত্ন করে ছুঁয়ে দিল বইটার গা। সাথে সাথে বুকের ভেতর উঠল এক দলা কান্না। নম্রতা মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। এদিকে ওদিকে তাকিয়ে চোখের জল গাড়ানো আটকালো। আর কত কাঁদবে সে? প্রতিটি দিন তো এমনই হচ্ছে, প্রতিটি মুহূর্তই তো নিঃশ্বাস আটকে আটকে বেঁচে থাকছে সে। নীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নম্রতার কাঁধে আলতো স্পর্শ করে বলল, ক্লাস টাইম হয়ে গেছে দোস্ত, এবার তো চল। আর কতক্ষণ থাকবি? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, চল। কথাটা বলেও কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে নম্রতা। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফিলোসফির ময়লা হয়ে আসা মলাটটির দিকে। তারপর ধীর গম্ভীর পায়ে বেরিয়ে যায়। নীরা খানিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্টবেলার উচ্ছল বান্ধবীটির এমন বদলে যাওয়া দেখে বুকের ভেতর চিনচিন ব্যথা করে। মনটা এই অজ্ঞাত পুরুষের প্রতি ভয়ানক রাগে ফুঁসে ওঠে। পর মুহূর্তেই নিভে যায়। কে জানে আদেও সে পুরুষ নাকি কোনো মহিলা? ভার্সিটি ক্লাস শেষে রোকেয়া হলেন দিকে হাঁটছিল নম্রতা আর নীরা। রবারের মতোই চুপচাপ নম্রতা, নীরার গল্প ঝুড়ির নীরব শ্রোতা। নীরা ছোট থেকেই কম কথা বলা মেয়ে, আর নম্রতা চঞ্চল। কিন্তু সেই ইনসিডেন্টের পর অদ্ভুতভাবেই বদলে গেল সব। নম্রতার চঞ্চলতা শরতের শিউলি মতোই ঝরে পড়ল। দুই বান্ধবীর মধ্যে তৈরি হলো বিস্তর নীরবতা। সেই নিশ্চুপতা দূর করতেই ইন্ট্রোভার্ট নীরা নিজেকে প্রকাশ করতে শিখল। নম্রতাকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো, কিন্তু নম্রতার আটকে থাকা মনটা আর সচল হলো না। হাজারো ব্যস্ততা আর হাসি মজার মাঝেও এক চিলতে উদাসীনতার তার চোখে মুখে দৃঢ় বসতি গেড়ে বসল। সেই দৃঢ় বসতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কি নীরার আছে? রোকেয়া হলেন প্রধান ফটকের কাছে আসতেই হঠাৎই দাঁড়িয়ে পড়ল নম্রতা। নীরা নম্রতার থেকে কয়েক পা এগিয়ে গিয়েছিল। পিছন ফিরে ভ্রু কুঁচকালো, বলল, কী রে, দাঁড়িয়ে পড়লি যে, কি হয়েছে? নম্রতা জবাব না দিয়ে ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটির হাতে 10-12টা পাতলা নীল রঙের কাগজ রোল করে ধরে রেখেছে হাতে। নীরা জবাব না পেয়ে নম্রতার দৃষ্টি অনুসরণ করে মেয়েটির হাতের দিকে তাকালো। তারপর নরম কণ্ঠে ডাকলো, নমু। নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে তাকালো, হাসার চেষ্টা করে বলল, কিছু না, চল। নীরা দীর্ঘশ্বাস গোপন করে মাথা নাড়ল। নম্রতার গোপন রাখা অশ্রুগুলো যে আজও বেহায়ার মতো ঝরবে তা বেশ বুঝতে পারছে নীরা। এমনটাই তো দেখে আসছে দিনের পর দিন। 1-2 সপ্তাহ ঠিকঠাক যায়, তারপর আবারও শুরু হয় নম্রতার ধুকে ধুকে কান্না। আচ্ছা, এত বড় মেয়ের কি এত আবেগ সাজে?
নীরার আপ্লুত মস্তিষ্ক উত্তর দেয়, ছোট বড় কী, মেয়ে মানেই তো আবেগের আটখানা। হলে পৌঁছে প্রয়োজনীয় কাজগুলো বেশ স্বাভাবিকভাবেই করল নম্রতা। গোসল খাওয়া শেষ করে বিছানায় গা এলোলো। বিছানায় গা এলিয়ে দেওয়ার পরই উপলব্ধি করলো সে ভীষণ ক্লান্ত। শরীরের ভারটা বোধহয় আর বয়ে চলা যাচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে, বুকে জমিয়ে রাখা কান্নাগুলো উথলে উথলে উঠছে। নম্রতা ফ্যানের সুইচ অন করে আগাগোড়া কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত চোখ জোড়া বন্ধ করতেই বুকে অসহনীয় এক ব্যথা চিনচিন করে উঠল। নম্রতা হুড়মুড় করে উঠে বসল। টেবিলের ডয়ারে থাকা পুরনো ডায়েরিটা বের করেই বুকে চেপে ধরল। গলাটা খানিক কাঁপছে তার, বোধহয় কান্না পাচ্ছে। নম্রতা বিছানার সাথে লাগোয়া দেয়ালে ঠেস দিয়ে বসল। চোখ দুটো বুজে নিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিল। ডায়েরিটাকে আরও শক্ত করে চেপে ধরল বুকে। মনের কার্নিসে ভেসে উঠল প্রায় 4 বছর আগের অদ্ভুত সুন্দর দিনগুলোর কথা। তখন কতটা চঞ্চল ছিল নম্রতা। 2015 সাল, মাত্রই কলেজে পা রেখেছে নম্রতা। দীর্ঘ সময় গার্লস স্কুলে কাটানো মেয়েগুলো যেমন কলেজে উঠেই পাখা মেলে দেয় আকাশে, ঠিক তেমনভাবেই পাখা ছড়িয়েছিল নম্রতা। ক্লাসে, বাইরে, বান্ধবীদের আড্ডায়, দুষ্টুমিতে ছেয়ে গিয়েছিল সে। কিভাবে একদল ছেলে বন্ধুও জুটিয়ে নিয়েছিল, কিন্তু কারোর সাথেই তেমন একটা ঘনিষ্ঠ হয়ে ওঠেনি। উকিল বাবার 2 মেয়ের বড় জনই ছিল নম্রতা। ছোট বোন নন্দিতা তখন ক্লাস 1-এ গণ্ডিতে পা দিয়েছে মাত্র। বাবার আদুরে হওয়ায় বাড়িতে তখন অবাধ স্বাধীনতা। সকালে কলেজে নামে বেরিয়ে সন্ধ্যায় 5টার আগে বাসায় ফিরে গেলেই সব দোষ মাফ। নম্রতা তখন শাহবাগে থাকতো। তাদের ধানমন্ডির বাড়িটা কমপ্লিট হয়নি তখনও। সে বছরই বান্ধবীদের সঙ্গে পেয়ে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রবীন্দ্র সরোবর চষে বেড়ানো হলো তার। বাসায় বেশ কয়েকবার জব্বর বকুনিও খেলো। ভালো মেয়ের পদবিটা সরে গিয়ে দুষ্টু ফাজিল মেয়ের পদবিগুলোও সে বছরই পাওয়া হলো। এই দুষ্টুমি ভরা জীবনটাতে হঠাৎই একদিন ঘটনা প্রবাহতা এলো। কলেজে ফাঁকি দিয়ে বান্ধবীরা গিয়ে বসলো শাহবাগ জাতীয় গ্রন্থাগারে। সেই সময় নম্রতা ব্যতীত বান্ধবীদের প্রায় সবারই বয়স ছিল। নম্রতা প্রেম ভালোবাসা পছন্দ করে না, তেমনটাও নয়। বরং প্রেম নিয়ে নম্রতা ছিল অন্যরকম বিলাসিতা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সাময়িক প্রেম তো সবাই করে। নম্রতার ইচ্ছে সে চিঠি প্রেম করবে, একদম সেই আগের যুগের মতো। সপ্তাহে একটা চিঠি পাওয়া, ধুরু ধুরু বুকে সেই চিঠি পড়া, বুক ভরা আবেগ নিয়ে চিঠি লেখা, অপেক্ষা করা, আরও কত কি। নম্রতার এমন উদ্ভব কথায় হেসে কুল পেত না নীরা। সেবারও তাই হলো। নীরা হাসতে হাসতে বলল, ধুর, এমনও হয় নাকি? ওসব শুধু কল্পনাতেই সম্ভব। এটা তোর মান্ধাতার আমল না দোস্ত। 2015 সাল। এমন প্রথম দিন প্রেম করেই দ্বিতীয় দিনে বন্ধুদের ফাঁকা বাসা খুঁজে ছেলেরা। এই যুগে এসে চিঠি প্রেম, তাও আবার না দেখে? ইম্পসিবল। অমন ছেলে বাংলাদেশে কেন, এই পৃথিবীতেও আছে কিনা সন্দেহ। নম্রতা মুখ ফুলিয়ে বলল, একদম ফাউল আলাপ করবি না বলছি। প্রেম করতে হলে চিঠি প্রেমই করব, তবু না দেখে, একদম পুরাতন যুগের মতো। আমাদের যোগাযোগের শুধু একটা সোর্সই থাকবে, তাহলে চিঠি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিছুই না। একটা চিঠি পাওয়ার আশায় ক্যালেন্ডারের দিনগুলো গুনব, আর যখন সেই অনাকাঙ্ক্ষিত চিঠিটা পাবো তখন এক মুঠো স্বর্গীয় সুখ আছড়ে পড়বে আমার বুকে। ভাবতে পারছিস? নীরা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাচ্ছিল্য ভরে হাসলো, মাথা নেড়ে বলল, পাচ্ছি। তুই যে দিন দিন পাগল হয়ে যাচ্ছিস তা বেশ ভালোই বুঝতে পারছি আমি। শোন দোস্ত, আগলা স্বপ্ন দেখা বন্ধ কর। এই আধুনিক যুগে এসে যোগাযোগের এত উপকরণ থাকা সত্ত্বেও কোনো ছেলে একটা চিঠি পাওয়ার আশায় বসে থাকবে না? আগে প্রেম করার আর কোনো রাস্তা ছিল না বলে চিঠি চালানো হতো, এখন সেই সমস্যা নেই। যে জিনিসটা সহজেই পাওয়া যাচ্ছে তার জন্য এত অপেক্ষা কেন? নম্রতা উৎসাহ নিয়ে বলল, তুই বুঝতে পারছিস না, সহজ জিনিস তো সবাই পায়।
ভালোবাসা এতটা সহজ হয়ে গিয়েছে বলেই তো এখন আর তার মূল্য নাই। প্রথমবার দেখা হলো, দ্বিতীয়বার দেখা হতেই বলে দিন আই লাভ ইউ। সরি, এখানে একটু গুলিয়ে গেছে লাইনটা। প্রথমবার দেখা হলে, তারপরে দ্বিতীয়বার দেখা হলেই বলে দেয় আই লাভ ইউ। মানে কোনো ফিলিংসই নাই। বলতে হয় বলে দিয়ে বলছে, বলতে না হলে বলতো না। আই লাভ ইউ শব্দটা যোগাযোগের সহজ সরল ব্যবতার জন্যই এতটা ঠুনকো আর সস্তা হয়ে গিয়েছে। কিন্তু আমার প্রেম হবে ইউনিক। চিঠিতে দুজনের আবেগ থাকবে, অপেক্ষা থাকবে, এক চিঠিরই বারবার পড়ার আকুতি থাকবে। তারপর ধীরে ধীরে গড়ে উঠবে বন্ধন, যোগসূত্র। এরা হাত জোর করে নিচু স্বরে বলল, আমারে ক্ষমা দে মা, এইসব পাগলা আলাপ দয়া কইরা আর করিস না। মানুষ তোরে পাবনাই দিয়ে আসবো। জীবনটা সিনেমা না দোস্ত, তুই তো রীতিমতো বাংলা সিনেমা রচনা করে ফেলেছিস। নম্রতা ফুঁসে উঠে বলল, থাডাইয়া লাগামু এক চড়। তোর বিশ্বাস করতে ইচ্ছে না করলে করিস না, জোর করছে কে? চিঠি প্রেম হবে কি হবে না তা আগেই কি করে বলছিস তুই? আগে তো চেষ্টা করে দেখি নাকি? মীরা সন্দিহান গলায় বলল, চেষ্টা? তা কি করে চেষ্টা করবি তুই? নম্রতা দুর্বোধ্য হাসল। নোটবুক থেকে একটা নীল রঙের কাগজ টেনে নিয়ে বলল, এইভাবে। নীরা বুঝতে না পেরে বলল, মানে? নম্রতা জবাব দিল না। নীল কাগজের মসৃণ জমিনে একের পর এক অগোছালো শব্দগুচ্ছ সাজাতে লাগলো। তারপর সম্বন্ধটা ছিল এমন, প্রিয়, তোমার সম্বোধন করার জন্য চমৎকার কোনো শব্দ এই মুহূর্তে মাথায় আসছে না আমার, তাই সম্বন্ধটা উচ্চ রাখছি। তুমি তো জানো নীরবতাতেই মিশে থাকে হাজারো আকুতি, হাজারো ভালোবাসা। তাই এই নীরবতা থেকেই না হয় খুঁজে নাও সেই নাম, চমৎকার সেই সম্বন্ধ, যে সম্বন্ধে কেঁপে উঠবে তোমার বুক, ফুটে উঠবে তৃপ্তির হাসি। আচ্ছা, তুমি আমি দুজনেই কি এক? যদি একই হই তাহলে কি তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের মতো ধোঁয়াশে, ভীষণ অগোছালো? এই মনটা কি হঠাৎই ভীষণ অভিমানে আমার মতো আরও খানিকটা অগোছালো হয়ে যায়? আমার হয়, খুব করে হয় জানো। হঠাৎ করে চমকে উঠি, হঠাৎ করেই কান্না পাই, বুকে ব্যথা হয়, তার সাথে অসহ্যনীয় এক শূন্যতা। সেই শূন্য মনে খাঁ খাঁ দুপুর নেমে আসে, কখনো বা নামে গাঢ় বর্ষা। দুপুরের প্রখরতায় পুড়ে তামাটে হয় এই মন, বর্ষার হয় আপ্লুত রক্তভেজা বান। বুকের কোথায় যেন তীক্ষ্ণ ব্যথা হয়, অযথার কান্নাগুলো গলায় এসে আটকে যায়। ছন্ন ছাড়া বাতাসে উড়ে চলে লম্বা চুল, উদাসী চোখ দুটো বারবার পাতা ঝাপটায়, কিন্তু অপেক্ষাটা ফুরায় না। মন বলে, এই তো আসবে, এখনই তো সময়, কিন্তু আসে না। কি আসে না? কেন আসে না জানি না, শুধু জানি অপেক্ষাটা ফুরায় না। এই অপেক্ষাটা বুঝি নির্ভীক, অমর। এই অপেক্ষার হয়তো মৃত্যু নেই। আমি এই অপেক্ষাটার একটা নাম দিয়েছি জানো, এই অপেক্ষাটার নাম হলো পেন অফ এক্সপেক্ট। আমার ছোট থেকেই খুব ইচ্ছে একজন পত্রমিতা হবে আমার, একদম পুরাতন দিনের মতো। আচ্ছা, তুমি কি অনেক আগের যুগের চিঠি প্রেমের গল্পগুলো শুনেছ? সেখানে একটা চিঠিকে ঘিরে প্রেমিক প্রেমিকার কত আবেগ, কত অনুভূতি থাকে দেখেছ? রোজ কারোর চিঠির জন্য অপেক্ষা, কাঁপা কাঁপা বুকে সেই চিঠি পড়া, ঘুমহীন চোখ দুটো চিঠির পাতায় নিবদ্ধ করে প্রত্যেকটির অক্ষর বুকের মাঝে গেঁথে নেওয়া। ইস, কি অনুভূতি! আজকালকার সহজলভ্য দিনগুলোতে এমন একজন দুষ্প্রাপ্য বন্ধু কি সত্যি পাওয়া যায়? পাওয়া গেলে আমি পেতে চাই, খুব করে পেতে চাই জানো। প্রেম না হোক, শুধুই বন্ধুত্ব হোক। কেউ একজন আমার চিঠির অপেক্ষা করুক, চলতে থাকুক আর আমার নীল চিরকুটের গল্প। এই অত্যাধুনিক জগৎটাকে সবার অগোচরে তুমি আমি চিঠি দেওয়া নেওয়া করব। তুমি আমায় জানাবে না, আমি তোমায় জানবো না। চিঠিতে কোনো সম্বন্ধ থাকবে না, শুধু থাকবে একাকাশ আবেগ, এক ঝুড়ি কথা আর ছোট্ট একটা আদুরে নাম। তারপরে অনেক অনেক দিন পর যখন দুজন দুজনকে খুব করে চাইবো, ঠিক তখন আমাদের দেখা হবে। বিষয়টা মজার না?
হয়তো মজার, হয়তো নয়। তোমার কাছে মজার লাগছে কিনা বুঝতে পারছি না, তবে আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম। সেই তুমিটা কে হবে জানি না, তবে এইটুকু জানি সেই তুমিটা আমার, সে হবে। আজ এতটুকুই। ইতি, শ্যামলতা। চিঠিটা পড়ে নিয়ে চোখ কপালে তুলল নীরা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই সিরিয়াসলি চিঠি লিখে ফেললি? ফেললাম। এবার কি করবি? সেটা তো দেখতেই পাবি। তুই তো ফর্সা, তাহলে ইতি শ্যামলতা লিখলি কেন? নম্রতা হেসে বলল, নামটা সুন্দর লাগে তাই। কথা বলতে বলতেই পাশের শাড়ি থেকে দর্শনের একটা মোটা বই নিয়ে তার মলাটের মাঝে চিঠিটা রেখে দিল নম্রতা। নম্রতার কাজে প্রথম দফায় স্তব্ধ হয়ে বসে থেকে হেসে ফেলল নীরা। হাসতে হাসতে বলল, পাগল তুই। এখন লাইব্রেরিতে এসে কজন মানুষ বই পড়ে শুনি? যে যার মতো বই এনে যায়, যার বই পড়ে। এসব বই পড়ার সময় কই? তারপরও এই মোটা দর্শনের বই। মলাটের নিচে কারোর চোখের পড়বে না তোর চিঠি, আর পড়লেও হাসতে হাসতে মরে যাবে। নম্রতা হেসে বলল, মরলে মরল। বাংলাদেশের 16 কোটি মানুষের মাঝে একজন হাসলে হাসতে মরে গেলে দেশের অর্থনীতিতে ভয়ানক কোনো ক্ষতি হবে না। নীরা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, আর যদি কোনো মেয়ে ফাজলামো করে? নম্রতা আত্মবিশ্বাস নিয়ে বলল, চিঠি পড়েই বুঝতে পারবো। সেদিন চিঠি রেখে এসে উত্তেজনায় ঘুম হলো না নম্রতার। নীরাকে ফোন দিয়ে বারবার জ্বালাতে লাগলো। মনের মধ্যে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, কি হবে? কি হবে? আদেও কি কারোর চোখে পড়বে? এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 1। পরবর্তী পর্বগুলো খুবই দ্রুত আসবে। শোনার জন্য চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।